দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। তার সঙ্গে আমরা এবার আলোচনায় যাব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস 24-এর। প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে আমি রাখতে চাই, এই যে ব্যাংকের বাইরে থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন যদি আপনি মূল্যায়ন করেন? আসলে সরকারের অন্যান্য অ্যাভিনিউজ থেকে যেগুলো, অন্যান্য সোর্স থেকে যে ঋণ নেওয়ার সোর্সগুলো, যেমন আউটসাইড সোর্সেস, ওইখানে তো সরকার যেতে চায় না, কারণ ডেফিনেটলি ডোনার্সরা অনেক কন্ডিশন দেয়। কিন্তু আপনার উইদিন দ্য গভর্নমেন্ট অলসো সরকার আপনার এই বরোয়িং, পাবলিক থেকে বরোয়িং করা বা সিকিউরিটি মার্কেট থেকে বরোয়িং করার থেকে সরকার পছন্দ করে ব্যাংক থেকে বরোয়িং করা। কারণ ব্যাংক থেকে বরোয়িং করা তার অনেক হ্যাসেল ফ্রি, এখানে হ্যাসেল অনেক কম। তো সেই জন্য সে গভর্নমেন্ট আপনার কি বলে ব্যাংক থেকে বরোয়িং করে। বাট আমরা সবসময় ব্যাংক থেকে বরোয়িং করার বিপক্ষে, কারণ ব্যাংক থেকে বরোয়িং করলে তো আসলে ডেফিনেটলি প্রাইভেট সেক্টর, এমনি আমাদের দেশে প্রাইভেট সেক্টররা বলছে যে ওদের ক্রেডিট গ্রোথ কম, ওরা ঠিক মতো ক্রেডিট পাচ্ছে না। তারপরে যদি আবার সরকারি সব বড় করে নিয়ে যায়, তাহলে তো প্রাইভেট সেক্টর, যেটাকে আমরা বলি ক্রাউডিং আউট ইফেক্ট, প্রাইভেট সেক্টর উইল ফেসিং দ্যাট পার্টিকুলার ইফেক্ট। তো সুতরাং সরকারের উচিত আস্তে আস্তে ব্যাংকিং সিস্টেম থেকে সরিয়ে এসে যা সাধারণ জনগণের কাছ থেকে বড় করা, বা আপনার সিকিউরিটি মার্কেট থেকে বড় করা থ্রু ইস্যুইং বন্ড। তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে ট্রেজারি বিল বন্ডে আমরা দেখেছি যে সুদহার রেকর্ড উচ্চতায় উঠেছে, এটার আসলে কারণটা কি? না, এখন এর তো ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার। এখন গভর্নমেন্ট বরোয়িং যদি বেশি হয়, তাই না, ডেফিনেটলি তার সুদের হারও বেশি দিতে হবে তাকে, তাই না? কারণ আপনার যে কোনো জিনিসের প্রাইস তো ডিপেন্ড করবে তার ডিমান্ড সাপ্লাইয়ের উপর। এখন আপনার ডিমান্ড যদি বেশি হয়, সাপ্লাই যদি কম হয়, তো ডেফিনেটলি প্রাইসটা বেশি হবে। এখন সেই জন্য প্রাইসটা বেশি, কারণ এটাকে আমরা লোনেবল ফান্ড থিওরি বলি, তাই না? তো লোনেবল ফান্ডের থিওরিতে ডিমান্ড ফর লোনেবল ফান্ড যদি বেশি হয়, সাপ্লাই অফ লোনেবল ফান্ড যদি কম হয়, তো ডেফিনেটলি প্রাইস অফ দ্য লোনেবল ফান্ড আপনার বেশি হবে। সরকার যে যে চড়া সুদে ঋণ নিলে তো তার আর্থিক চাপ আরো বাড়বে, তো বিকল্প কোনো উপায় ছিল না? না, আর্থিক চাপ এখন আপনি বড় করবেন আবার আর্থিক চাপ সহ্য করবেন না, সেটা তো হয় না, তাই না? আপনি ধরেন এই যে আমরা যে বিদেশ থেকে ঋণ নিই, আমরা বলি সফট লোন, তাই না? মুখেও তো বলি সফট লোন, রেট অফ ইন্টারেস্ট কম, তাই না? কিন্তু বিদেশি ডোনারদের কন্ডিশন ফুলফিল করতে করতে আমাদের চামড়া চামড়া উঠে যায়। তো সেই জন্য সরকার বিদেশিদেরও পছন্দ করে। তো সুতরাং সরকারের তো ঘরের ভিতর থেকে ঋণ নিতে হবে, এবং আমরা এগুলোই বলছিলাম যে এই ইন্টিগ্রেশনগুলো করতে হবে between banking market and the security market, between government deficit financing and the security market. তো এইগুলো করলে পরে ডেফিনেটলি আপনার ফান্ডের প্রয়োজন বেশি হলে তো আপনাকে সুদের সার্ভিসিং তো আপনাকে করতেই হবে, তাই না? তো সুতরাং সেখানে আপনার বেশি পড়বে, এটা খুবই স্বাভাবিক। সুতরাং আপনার সরকার যে আরেকটা কাজ যেটা করতে পারে, তার যদি আপনার ওই সরকার রেভিনিউ কালেকশন যদি বাড়াতে পারে, সেটাও তো পারতেছেন না আপনার, তাই না? সেটাও তো আমরা পারছি না। তো আপনার এই আমাদের দেশে দেখেন ট্যাক্স জিডিপি রেশিও কত কম, তাই না? লোকজন ট্যাক্স দেয় না, আমাদের ট্যাক্সেবল আপনার কি বলে অনেক কম। তো এগুলো বাড়াতে হবে, লোকজনের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, লোকজনকেও ট্যাক্স ফাঁকি দেওয়াটা রোধ করতে হবে। তো ওগুলো করলে আপনার কালেকশন বাড়বে। এখন আপনি যদি বড় করতে না চান, তাহলে আপনার কালেকশন বাড়াতে হবে, তাই না? কিন্তু কালেকশনও তো বাড়তেছে না। সুতরাং কালেকশন বাড়াটাও একটু সময়ের ব্যাপার, বাট কালেকশন আপনাকে কিন্তু বাড়াতেই হবে। যেটা তো অবশ্যই, কিন্তু যে অর্থ বছর শেষে তো ব্যাংক বহির্ভূত খাতের ঋণ 50,000 কোটি ছাড়াতে পারে, এটা সরকারের জন্য আসলে কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন? একই সাথে ব্যাংকগুলোও তো এখানে টাকা বিনিয়োগ করছে, সেটা কতখানি যে যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? না, আপনার আমি তো বললাম যে আসলে ব্যাংক বহির্ভূত যে ঋণগুলো কে নিচ্ছে, সরকার নিচ্ছে, সেটা তো বলছেন? জি হ্যাঁ হ্যাঁ, ব্যাংক ছাড়া যে অন্য জায়গাতে সাধারণ জনগণের কাছ থেকে, ঋণটা নিলে পরে সরকারের একটা সুবিধা হয় যে এর ফলে ইনফ্লেশনের প্রেশারটা কম থাকে। কিন্তু আপনি যদি ব্যাংকের থেকে ঋণ নেন, তো মানি সাপ্লাই আবার বেড়ে যায়। একে তো আপনি ঋণ নিলেন, ঋণের সার্ভিসিং করতে হবে, অন্যদিকে আবার ইনফ্লেশনের উপরে চাপটা বেশি থাকে। তো সুতরাং অন্তত ব্যাংক বহির্ভূত ঋণ যেগুলো সাধারণ জনগণের কাছ থেকে আপনার কি বলে সঞ্চয়পত্র এগুলো বিক্রি করে যে টাকাটা পাবেন, সেখানে তো অন্তত কি হয়, আপনি জনগণের পকেট থেকে টাকাটা বের করে নিয়ে গেলেন।
এর ফলে ডিমান্ড ফর গুডস এন্ড সার্ভিসেস একটু কমে যাবে, যার ফলে ইনফ্লেশনের প্রেশার একটু কম হবে। এই বেনিফিটটা তো আছে অন্তত। জি, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আমরা ফিরবো আপনার কাছে। পুঁজিবাজার ইস্যুতে আরো প্রশ্ন আপনার কাছে আছে। আহ, আমরা আসছি আপনার কাছে, আরো আসছি প্রশ্ন নিয়ে। যেমনটা বলছিলাম যে আমরা পুঁজিবাজার নিয়ে তো রিপোর্ট দেখলাম, তো কিছুটা স্বস্তি ফিরেছে বলতে গেলে, অবশ্যই বলতে হবে। তো এই সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো, স্বস্তির ব্যাপারটা যদি জানান আমাদেরকে। না, আমি পুঁজিবাজারের ব্যাপারটাকে এইভাবে দেখি যে পুঁজিবাজার আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাপ্লাই সেক্টর। এখানে ভালো স্ক্রিপ্ট নাই, এবং এই ভালো স্ক্রিপ্টের জন্য আমি সবসময় যে কথাটা বলি যে মার্কেটগুলোর মধ্যে একটা ইন্টিগ্রেশনের প্রয়োজন। দ্য ইন্টিগ্রেশন বিটুইন ব্যাংকিং মার্কেট অ্যান্ড দ্য গভর্নমেন্ট ডেফিসিট ফাইন্যান্সিং, ইন্টিগ্রেশন বিটুইন ব্যাংকিং মার্কেট অ্যান্ড দ্য কি বলে সিকিউরিটি মার্কেট, ইন্টিগ্রেশন বিটুইন ব্যাংকিং মার্কেট অ্যান্ড দ্য ইন্স্যুরেন্স মার্কেট, তাই না? এগুলো করলেই আপনার সাপ্লাই, অঢেল সাপ্লাই আসবে, জনগণের মধ্যে কনফিডেন্সও বাড়বে, লোকজনও ভালো স্ক্রিপ্ট পারবে, ডিমান্ডও বাড়বে। তখন দুই পক্ষ থেকে সবাই, এটা একটা উইন উইন গেম হবে। কিন্তু সেটা তো হচ্ছে না। যেমন আমাদের দেশে আমি যেটা বলি যে এই যে বাংলাদেশ গভর্নমেন্ট কিছুদিন আগে বাজেট দিলেন, তাই না? এত যে ডেফিসিট, ফাইন্যান্সিং করবে কোত্থেকে? ব্যাংক থেকে টাকা নেয়। ব্যাংক থেকে টাকা নিলে আবার প্রাইভেট সেক্টরের জন্য টাকা শর্ট পড়ে। তো কেন ব্যাংকের থেকে আপনি টাকা নেবেন, তাই না? আপনি তো সিকিউরিটি মার্কেটে আপনার স্ক্রিপ্ট ফ্লোট করে আপনি ফান্ড রেজ করতে পারেন, তাই না? তারপরে এই যে ধরেন আমাদের গভর্নমেন্ট গুলোর ডেফিসিট হবে না কেন? এই যে ধরেন আপনি এই যে এত মানে আপনার শত শত আপনার মিউনিসিপাল কর্পোরেশন গুলো সবগুলো ফাইন্যান্স করে কে? গভর্নমেন্ট থেকে টাকা দিয়ে। কেন? তোমরা মিউনিসিপাল বন্ড কেন বাজারে ছাড়ো না? মিউনিসিপাল বন্ড যদি বাজারে আসতো, বাংলাদেশের মার্কেট ভেসে যেত একদম, তাই না? তো সুতরাং আর এগুলো তো গভর্নমেন্ট স্ক্রিপ্ট, এগুলো ডিমান্ড অটোমেটিক্যালি বাড়বে। এগুলো তো আর যে কোনো একটা প্রাইভেট সেক্টর কোম্পানি না যেগুলো 2 দিন পর চলে যাবে, তাই না? তো এর ফলে হয় কি, আপনার আপনার সাপ্লাইও ডক্টর বাড়ে, তৌফিক ডিমান্ড। আহমেদ চৌধুরী, আমরা ফিরবো আপনার কাছে। আমরা আবার চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনার কাছে আবারও ফিরছি, প্রশ্ন যেরকম করছিলাম আপনার কাছে আবার প্রশ্ন একটু রাখতে চাই যে আমাদের এই অর্থনীতির যে সামর্থ্য, সে অনুযায়ী বাজার আচরণ করছে না, এটা কিন্তু অনেকেই বলেন। আপনি এর পেছনে মূল কারণটা কি দেখেন? আপনি কোন বাজারের কথা বলছেন? বর্তমানে যে আমাদের যে অর্থনীতির পুঁজিবাজার। ও না, পুঁজিবাজার তো ছোট্ট একটা মার্কেট। আপনার বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে ব্যাংক বেসড ফাইন্যান্সিয়াল সিস্টেম, তাই না? সুতরাং এখানে পুঁজিবাজার ইজ এ ভেরি স্মল পার্ট অফ ইট। এবং পুঁজিবাজারে তো এখন একটা বিরাট একটা ওভারহোলিং চলতেছে, তাই না? একটা বিরাট একটা রিফর্ম চলতেছে। তো সুতরাং এই মুহূর্তে আপনার পুঁজিবাজারের আচরণকে একেবারে সরাসরি একেবারে মার্কেট ওরিয়েন্টেড বলা বা না বলা, এগুলো এখনই সময় না। কারণ ওদের এই রিফর্মগুলো যখন শেষ হবে তখন দেখবেন পুঁজিবাজারের আচরণটা কেমন হয়, তখন আপনি কোনো সরাসরি কমেন্ট রাখতে পারেন। এখনকার পুঁজিবাজার দিয়ে কোনো ডিসিসিভ কমেন্ট রাখাটাও ঠিক হবে না, কারণ এখন দিস ইজ আন্ডারগোয়িং এ লট অফ রিফর্ম সর্ট অফ থিংস। এই যে পুঁজিবাজার স্থিতিশীলতার দিকে যাচ্ছে কিনা আমরা সবাই এটা ধারণা করছি বা আশঙ্কা করছি, আপনার কাছে তাহলে কি মনে হয়, কি বলবেন? না, আমরা প্রথম থেকে বলছিলাম বা মানে আমরা বলছিলাম যে শুধু রেগুলেশন দিয়ে কাজ হয় না। পুঁজিবাজারকে স্টেবল করতে গেলে আসলে মার্কেট এডুকেশন বা ফাইন্যান্সিয়াল এডুকেশনের দরকার। আমরা বলি রেগুলেশন প্লাস এডুকেশন উইল মেক দ্য মার্কেট স্টেবিলাইজেশন, বুঝছেন? তো আমাদের দেশে ইনভেস্টরদের আপনার এই ইনভেস্টার্স এডুকেশনটার উপরে আমরা এখন খুব জোর দিচ্ছি, এবং মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আমরা আমরা রিয়েলি পুঁজিবাজারকে যদি আপনি ডেভেলপ করতে চান, আপনার একদল শিক্ষিত বিনিয়োগকারী সম্প্রদায় আপনাকে তৈরি করতে হবে। তো আমরা সেদিকটাই জোর দিচ্ছি। জি অন দ্য আদার হ্যান্ড আমাদের পুঁজিবাজারে যথেষ্ট রিফর্ম হচ্ছে, আপনার নিজেরও সবাই সব কিছু দেখতে জি পাচ্ছেন, তাই না? এই জি যার জন্য পুঁজিবাজারের সম্বন্ধে এখনই জি, একেবারে বুঝতে কোনো পেরেছি, বুঝতে পেরেছি। আপনার কাছে অন্য বিষয়ে একটা প্রশ্ন রাখতে চাই, যেটি শেষ প্রশ্ন আপনার কাছে। নতুন মুদ্রানীতি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আপনার হ্যাঁ, প্রত্যাশা কি বা আপনি কি আশা করছেন, যদি শেষ মুহূর্তে বলেন? প্রত্যাশা তো অলরেডি গভর্নর সাহেব বলে দিছে। ওরা কি আর সেটা থেকে দূরে আসবে? গভর্নর সাহেব বলেই দিছে আমি রেপো রেট চেঞ্জ করতে যাচ্ছি না। তার মানে দিস টাইম অলসো দিস উইল বি আপনার কি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। এবং আমি বলি হ্যাঁ, গভর্নমেন্টের বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য ইনফ্লেশনকে কন্ট্রোল করা। এখন এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এটা ঠিক আছে,
কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু সাপ্লাই সাইড ম্যানেজমেন্টও একটু দেখতে হবে, বা গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সগুলো একটু স্ট্রং করতে হবে। তবেই কিন্তু এই কন্ট্রাকশন মানিটারি পলিসিটা কাজে আসে। কারণ কন্ট্রাকশন মানিটারি পলিসি আপনি শুধুমাত্র রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দিয়ে মানি সাপ্লাই আপনার মানে কমাবেন বা ডিমান্ড ফর গুডস কমাবেন, ওইটা অতটা কাজ করে না। ওইটা কাজ করবে যদি সাথে সাথে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা যদি ঠিকমতো থাকে, বা গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সগুলো যাতে ঠিকমতো থাকে। অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।